আমার আরেক ছোট খালাতো ভাই সে আগরতলা যায়নি, কিন্তু এরা যখন এখানে আসলো জিঞ্জিরাতে তখন সেই খালাতো ভাইও যে এই দুই ভাইয়ের সাথে যোগ দিল। এরা যখন 16ই ডিসেম্বরে ঢাকায় ঢুকতেছে, এই যে 10 জন বুড়িগঙ্গায় ডুবে মারা গেল, সেখানে আমার দুই খালাতো ভাই একসাথে মারা গেল আর কি নাম? মোয়াজ্জেম হোসেন আর মনির হোসেন, ওরা দুই ভাই মারা গেল। আর মোশাররফ হোসেন উনি তো আমেরিকাতে আছে এখন। নৌকাডুবি হয়েছিল। ওই 10 জন মুক্তিযোদ্ধা নৌকাডুবি হয়েছিল ওদের আজিমপুর কবরস্থানে, ওদের 10 জনের 16 তারিখের ঘটনা। 16ই ডিসেম্বরের সকালে। সেটা তো আমরা তখন জানি না, এটা পরে জানছি। তাদের সহযোগিতা ছাড়া মুক্তিবাহিনী এইভাবে থেকে যুদ্ধ করা এটা সম্ভব ছিল না। আবার এত আর্মস অ্যামুনিশন নিয়ে, প্রত্যেকের সাথেই তো আর্মস আছে। আবার এই যে গোলা বারুদগুলি তো কোথাও না কোথাও ক্যাশ করে রাখতে হতো। এগুলি তো সাধারণ মানুষ সাহায্য না করলে, সাথে না থাকলে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তারপরে যখন আমরা এই যে গেলাম আগরতলা, আগরতলা যাওয়ার পথে এই যে আমাদেরকে সিএনবি রোড ক্রস করতে সহযোগিতা করা, তারপরে এটা কিন্তু প্রতিদিনই এরকম বিশাল বিশাল কাফেলা প্রতিদিনই বর্ডার ক্রস করতেছে। তো তা এইটা কিন্তু ওই যে ওখানের যে স্থানীয় লোকজন তারাই সহযোগিতা করত। তারপরে যখন আমরা আবার ভিতরে ঢুকলাম এই আর্মস অ্যামুনিশন এত কিছু নিয়ে, তখন এগুলো ক্যারি করা, এগুলো তো মুক্তিযোদ্ধারা যে সবসময় কাঁধে করে আনতেছে তা না, এগুলো ক্যারি করার জন্য গ্রামের লোকজন সহযোগিতা করতেছে। তারপরে মাঝিরা যারা আমাদেরকে প্রত্যেক জায়গাতেই তাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এটা সম্ভব ছিল। আপনি আপা মনে করেন কিনা যে স্বাধীনতার 53 বছর পরে যে সাধারণ মানুষের যে এই ভূমিকা কি আমরা ইতিহাসে তুলে আনা উচিত ছিল কিনা? অবশ্যই। আমরা তো বলি শুধুমাত্র যে মুক্তিযুদ্ধ যোদ্ধা বলে কিছু করতেছি, কিন্তু এই যুদ্ধটা তো সমস্ত বাংলাদেশের জনগণের যুদ্ধ ছিল। তো সেই যুদ্ধ তো তারা হয়তো সেই সুযোগ পায় নাই। এটা আরো লম্বা সময় হলে বোঝা যেত যে আরো মুক্তিযোদ্ধা সংখ্যা বেড়ে আরো কত হতো। কিন্তু এই যে প্রত্যেকটা পরিবার থেকে একটা পরিবার থেকে একটা ছেলে আসতেছে, কিন্তু সেই পরিবারের তো বাকি সদস্যরাও কিন্তু তার সাথে সাথে মানসিকভাবে মুক্তিযুদ্ধের সাথে তারা একাত্ম হয়ে যাচ্ছে। তারা নানান অ্যাক্টিভিটিস দিয়ে তারা সাহায্য সহযোগিতা করতেছে। তো সেইখানে সাধারণ মানুষের ভূমিকা কোনোভাবেই তুলে ধরা হয়নি। আর এত বড় একটা যুদ্ধ, একটা পাকিস্তানের মতো একটা ফেরোসাস আর্মি হিসেবে পৃথিবী প্রসিদ্ধ, তো সেই আর্মির এগেনস্টে 9 মাস তো 3রা ডিসেম্বর থেকে না হয় ইন্ডিয়ান আর্মি মিত্রবাহিনী যুক্ত হলো, তার আগ পর্যন্ত তো এই সশস্ত্র আর্মির এগেনস্টে এই 7 দিন ট্রেনিং দেওয়া, 15 দিন ট্রেনিং দেওয়া কিংবা 1 মাস ট্রেনিং দেওয়া মুক্তিযোদ্ধারাই যুদ্ধ করেছে। সেই যুদ্ধটা যদি সমস্ত দেশের লোকজন সহযোগিতা না করতো, এটা কোনোভাবে সম্ভব না। না, নারীকে শুধু বলা হচ্ছে যে তারা রান্না করে খাওয়াইছে, মুক্তিযোদ্ধাদেরকে নানানভাবে সহযোগিতা করেছে। এখানে কিন্তু নারী বিভিন্ন রূপে সহযোগিতা করেছে। আমরা যেরকম একদম মানে অস্ত্র হাতে যুদ্ধ করার, সেটা সংখ্যায় কম হলেও সারা দেশে কিন্তু অনেক পাওয়া যাবে। আমাদেরটা হলো আমরা একটা সংগঠনের সাথে সংযুক্ত ছিলাম বলে মানে আমাদের জন্য ইন্ডিয়ান আর্মির একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, কিংবা তার আগের থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু এই যে মুক্তিবাহিনীর বিভিন্ন দলগুলি তারা যখন এসছে, তারা কিন্তু নিজেরাই মেয়েদেরকে বিভিন্ন এলাকায় রিক্রুট করে ট্রেনিং দিয়ে অনেক গ্রুপের সাথে আপনি পাবেন, যেরকম 2 জন 3 জন 4 জন মেয়ে যুক্ত ছিল। তারা একদম সামরিক প্রশিক্ষণ নিয়েই তারা যুদ্ধ করেছে। এরকম কিন্তু বহু সংখ্যক পাবেন, সেগুলো কিন্তু সেইভাবে তুলে আনা হয়নি।
মুক্তিযোদ্ধা সংসদ বহু বছর তো আমাদেরকে যেটা বাংলাদেশ লিবারেশন ফোর্স সেটাকে রিকগনাইজই করেনি। শুধু ফ্রিডম ফাইটারদেরকে তারা ওই যে লাল বুকে কিন্তু লাল বইয়ে কিন্তু আপনারা আমাদের নাম পাবেন না। মুক্তিযোদ্ধাদেরকে তো যুদ্ধ হওয়ার পরে কাদেরকে রিকগনাইজ করবে কাদেরকে রিকগনাইজ করবে না, যারা ট্রেনিং নিয়েছে, যারা যুদ্ধ করেছে, আমাদের তো প্রচুর ছেলে মারা গেছে, তাদেরকেই মুক্তিযোদ্ধা হিসেবে রিকগনাইজ করতেছে না। তারপরে এই যুদ্ধ তো মুক্তিযোদ্ধাদের মধ্যেই চলতেছে যে কাকে রিকগনাইজ করবে কাকে করবে না। তো সেইখানে সরকারি উদ্যোগ হলো কবে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হলো, সেটাও তো অনেক পরে হলো। সরকারের তো কোনো উদ্যোগ ছিল না আসলে। দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ যেই সমস্ত ইয়ের মধ্য দিয়ে গেছে, সেখানে যেমন ভারত হওয়ার পরে ব্রিটিশের থেকে একটা যে স্টেবল, তারা ওই সবাইকে তারা এগুলো রেকর্ড করা, তাদের নথিপত্র সমস্ত রাখা, হ্যাঁ, এবং নতুন প্রজন্মের কাছে সেই সমস্ত ইতিহাস তুলে দেওয়া, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়াতে হয়েছে। কারণ হচ্ছে যে একটা কিন্তু স্টেবিলিটি ছিল, যেটা কিন্তু বাংলাদেশে ছিল না। তো যার ফলে এগুলি কিন্তু সেইভাবে রেকর্ড হয় নাই। যখন আমরা করতে শুরু করেছি তখন আমাদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে মার নেই, অনেকের স্মৃতি লোপ পেয়ে গেছে, আবার অনেক ইতিহাস তাদের সাথেই চলে গেছে। না, এখন তো যেমন আমি দেখছি যে যারা এই আন্দোলনের সাথে ছিল অনেকেরই এখন সেই রিয়েলাইজেশনটা হচ্ছে, তারা জিনিসগুলো এখন ভালোভাবে মানে দেখছে না। তারা সেই জায়গাটায় আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি কথা না বলি, আমরা যদি জিনিসগুলো আমাদের মতামত করে তুলে না ধরি, তাহলে পরে ওই যে যারা এখন এদের সম্পর্কে একটুখানি তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে কিংবা প্রশ্ন উঠতেছে, সেই জিনিসগুলো তো তারা ক্লিয়ার হবে না যদি না আমরা তাদেরকে সঠিক জিনিসগুলো তুলে ধরি। তো সেই জন্য কথা বলতে হবে, কিন্তু কথা বলার লোক তো এখন নাই। বলে কি তোমাকে সমন্বয়কটা ধরে নেই? আমি তো সমন্বয়ক ধরতে আসলে আমিও বলবো যে তোমরা বাক স্বাধীনতার কথা বলো, এটা আমার মতামত, এটা আমার বাক স্বাধীনতা। আমি বলছি তুমি বিশ্বাস করো না করো এটা তোমার বিষয়, কিন্তু আমাকে কথা বলতে দিবা না কেন? তো কই, আমাকে তো কেউ করেনি। আর বলতেছে যে আমাদেরকে ধরে জেলে নিয়ে যাবে। আমি জেলে নিলে নিবে? আমি ওই মুক্তিযুদ্ধ করছি, দেশ স্বাধীন করার জন্য এত কিছু করছি, এখন যদি 53 বছর পরে আমাকে এই কথা বলার জন্য জেলে যেতে হয়, আমি যাবো? দেশবাসী দেখবে সেটা? তো তখন উনি বলতেছে যে না, আমি বলছি আপনারা তো বিভিন্ন পদে ছিলেন, কীর্তি কাহিনী করে রেখে গেছেন, সেই ভয়ে এখন বলেন না। আমার তো অনেস্টি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমি তো কোনো সময় কোনো বেনিফিট কোনো কিছু, আমার বাবার কাছ থেকে আমাদের পারিবারিকভাবে আমরা ওইটাই যে আমরা সারা বিশ্ববিদ্যালয়ে বাবাকে একজন সৎ মানুষ হিসেবে জানে, আমাকেও তাই জানে। বহু লোকের উপকার করছে, বহু শিক্ষকের উপকার করছে, কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না যে 1 পয়সায় দিক সেদিক হয়েছে। তো সেই কারণে আমার সেই অনেস্টি আছে বলেই আমার সেই সাহসটা আছে। আমরা মুক্তিযুদ্ধ করে তখন আমরা স্বাধীনতা পেয়েছি, একটা রাষ্ট্র পেয়েছি, একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, কিন্তু মুক্তিযুদ্ধ যে আমরা করতে গিয়েছিলাম, আমরা যে সোনার বাংলা কথাটা বলি, সেই সোনার বাংলাটা কোন সোনার বাংলা? সেই সোনার বাংলাটা কি আমাদের বুঝতে হবে। সেই সোনার বাংলাটা হলো শোষণবিহীন, বৈষম্যবিহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ। তা আমরা তো দেশ স্বাধীন হয়েছে, আমরা মানচিত্র পেয়েছি, আমাদের একটা কি বলে সরকার আছে, কিন্তু আমরা কি বৈষম্যবিহীন, শোষণবিহীন সমাজ স্থাপন করতে পেরেছি? সেটা পারিনি। এখনো আমরা অসাম্প্রদায়িক শুধু মুখে বলি,
কিন্তু আমরা কি সেটা বিশ্বাস করি? আমরা প্রতিনিয়ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ খালি মারামারি করতেছি। এমনকি মুসলমানের মধ্যেই মুসলমান দুই ভাগে মারামারি করে মরে যাচ্ছে। তো সেই জায়গাগুলো আমরা এখনো অর্জন করতে পারি নাই। তরুণ প্রজন্মকে সেই ওই যে বঙ্গবন্ধু যেটা স্বাধীনতা এবং মুক্তির ডাক দিয়েছিল, স্বাধীনতা হয়তো ৭১ অর্জন করতে পেরেছি, কিন্তু মুক্তি আমরা এখনো আমাদের জাতির অর্জিত হয় নাই। সেই জায়গাটায় তরুণ প্রজন্মকে কাজ করতে হবে এবং ২৪কে ওইভাবেই দেখা উচিত যে আমরা যে গণতন্ত্র অর্জন করতে পারি নাই, সে স্বৈর শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক অভ্যুত্থান, সেটা হবে এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাম।